যে যারা যারা পার্টিসিপেট করেছে তাদেরকে কিন্তু এটা বলা হয়নি। এটা হলো একটা ফ্রডুলেন্ট ব্যাপার। এটা অন্যান্য, যেমন ধরুন আপনার সঙ্গে আমি যদি কোনো কন্ট্রাক্ট কিংবা কোনো দলিলকে সই করি এবং ইউ আর দ্য, যেমন আলী রিয়াজ এবং তার কোম্পানি যারা ওরা ছিল, ওদের দায়িত্ব ছিল যে কোনো চেঞ্জ হলে পরে সেই চেঞ্জটাকে জানিয়ে দেওয়া। দে ডিড নট ডু ইট। সে বেতন পাচ্ছে, সে আমাদের সরকারের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকায় এই সমস্ত কাজ করেছে। এটা তার রেসপন্সিবিলিটি টু লেট দ্য পার্টিসিপেটিং গ্রুপ টু নো কি কি তার অরিজিনাল চুক্তিটার চেঞ্জ হয়ে গেছে। হি ডিড নট ডু ইট। দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স। আমেরিকাতে হলে মিনিমাম 3 বছর জেল, আমি জানি এই কেসের জন্য। এটা যে কোনো সভ্য দেশে কোন চুক্তিকে যদি কেউ চেঞ্জ করে, যার রেসপন্সিবিলিটি টু লেট আদার নো, সেটা যদি সে না করে, সে গোপনে করে এনে যদি কারো সই নেয়, তাহলে সমস্ত দায়িত্ব বর্তায় ওই যে ফ্রড, ওই যে একটা বদমাইশ, ও যে এটাকে ফ্রডুলেন্ট ভাবে চেঞ্জ করেছে, এটা ওর দায়িত্ব। এটা যে সই করেছে সে তো মুক্ত মনে করেছে, সে তো বিশ্বাসের উপরে করেছে, জেনেছে যে ও রেসপন্সিবল। কিন্তু ও যে ভিতরে ভিতরে একটা বাজে জঘন্য ছেচর, এটা তো কেউ জানতো না। এই ছেচর আমরা শুনেছি যে তারা পড়ে দেখেছে, মানে পড়ে তারপরে সাইন করেছে। এটা একটা কৌশল অবলম্বন করে 84 points, Hasina Akhtar, 84 points long charter. Nobody can read standing there or sitting there. This is বানোয়াট, এগুলো বাজে। আমি আপনাকে বলি, এই যে 84 পয়েন্ট চার্টার, এটার উপরে আমি যদি ওই কমিশনের লোকদের পরীক্ষা নেই, আমি প্রফেসর, আমি যদি প্রশ্ন করে ওদের পরীক্ষা দেই, অধিকাংশ ফেল করে যাবে, আই ক্যান গ্যারান্টি। সাধারণ লোকের বোঝা তো দূরের কথা, 84 পয়েন্টস চার্টারে যা আছে, আমি যদি ইনুসকে পরীক্ষা দেই, ইনুস যদি সির উপরে গ্রেড পায়, আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। ও নিজেই পারবে না, ইনুস নিজেই এর উত্তর দিতে পারবে না হোয়াট ইজ দেয়ার। ও তো হলো এটার মেইন 84 পয়েন্টসের। আমি যদি তাকে পড়তে দেই, লেটস সে আমি তাকে 84 পয়েন্টসের চার্টে তুমি পড়ো, পড়ার পরে আমি বললাম যে আচ্ছা ওকে, এখন আমি প্রশ্ন করব। ইফ আই কোশ্চেন হিম, ইফ হি ক্যান অ্যানসার অল, আমি আমার নাম চেঞ্জ করে দেব। আই টেল ইউ, ও পারবে না, কারণ মানুষের একটা মেমোরি লিমিট আছে, তাই তো। সেখানে সাধারণ লোক যারা, তাদের পক্ষে 84 পয়েন্ট চার্টারের জন্য একটা হা অথবা না ভোট, এরকম বাতুলতা, এরকম একটা ফালতু ভুয়া জিনিস, এটা বাংলাদেশে প্র্যাকটিস হবে, এটা তো কল্পনার বাইরে। দ্যাট হোয়াট দে হ্যাভ ডান। কাজে ইটস এ মোট। এটাকে বিএনপি যেভাবে এটাকে ডিল করেছে, আমি তো তারেক রহমানকে অনেক ধন্যবাদ দেব এবং কংগ্রাচুলেট করব যে উনি বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ গোয়িং অন। কারণ উনি তো অনেক, মানে দীর্ঘকাল ইংল্যান্ডে থেকে ওনার তো জ্ঞানের পরিধিতে অনেক বেড়েছে। হি আন্ডারস্টুড যে এটা একটা ভুয়া, এই জন্য ওনার দল শপথ নেয়নি, এটা ভুয়া শপথ নেয়নি। কাজী, এবং আমি তানিয়া আমিরের একটা বক্তব্য এখানে আমি আনবো, ব্যারিস্টার তানিয়া আমির, এবং বাংলাদেশ কনস্টিটিউশন যে অরিজিনাল ওয়ান অফ দ্য রাইটার্স, মানে কামাল হোসেনের আন্ডারে ব্যারিস্টার আমির হোসেন ছিল, আপনি জানেন, এবং তারই মেয়ে, তিনিও ব্যারিস্টার। উনি বলেছেন যে এই যে যারা শপথ নিয়েছে, the second oath that invalidate their membership of the parliament, এটাকেও দেখতে হবে। আমার মনে হয় আমরা যাতে আর বেআইনি কাজ না করি, এই আমার এই মানে দেশটায় যে অনেক সহ্য করেছে, আর যাতে বেআইনি কিছু না হয়, এগুলোকে একদম পরিষ্কার করে সব ঠিক করে দেওয়া উচিত। এবং বিশেষ করে এই যে চার্টার, যেটা আমি চ্যালেঞ্জ করলাম যে 84 পয়েন্ট চার্টার, ইউনুসকে আমি 1 মাস সময় দিলাম, লেট হিম রাইজ ফর এ মান্থ, এবং বলে যে শিক্ষিত লোক। আরো একটা কথা, এই যে আলী রিয়াজ নামে এক ভদ্রলোক, আপনি বিস্মিত হবেন, তার কিন্তু কোনো পিয়ার রিভিউড জার্নালে কোনো পাবলিকেশন নাই পলিটিক্যাল সায়েন্সের। আমি দেখতে চাই, আমি যদি ভুল করে থাকি আমার চ্যালেঞ্জ রইল, দেখান পিয়ার রিভিউড এ লেভেল। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে, আমরা কিন্তু, আমি অ্যাসোসিয়েট প্রভোস্ট ছিলাম, ভিসি ছিলাম, আমাদের নিয়ম আছে যে এ লেভেল মানে এ বি সি এই ধরনের জার্নাল প্রত্যেকটা সাবজেক্টের, সেই টপ টিয়ার পলিটিক্যাল সায়েন্স পিয়ার রিভিউড জার্নালে যদি এই ভদ্রলোকের কোনো পাবলিকেশন থাকে, আমার চ্যালেঞ্জ রইল। আরো একটা ব্যাপার,
এই ভদ্রলোক এই যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেছে, কোনোদিন কোনো ছাত্রের ডিসার্টেশন সে সুপারভাইজ করেনি, নেভার। অ্যান্ড আই চ্যালেঞ্জ ইফ আই এম রং, আমাকে প্রমাণ করুন। এরকম একটা ফালতু লোক, সে কি কাজ করতো ওই যে এখানে ওই অর্গানাইজেশন ওখানে বক্তৃতা দিত, ওটাকে আমরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা রিভিউ করি, দ্যাট ইজ কনসিডার্ড at a prestigious university, that we consider as a public service. পাবলিক সার্ভিসের জন্য পয়েন্ট ইজ ভেরি লো। তো সে যেখানে কাজ করে ওটার পলিটিক্যাল সায়েন্সের কোনো পিএইচডি প্রোগ্রাম নেই ওই বিশ্ববিদ্যালয়ে। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা অর্ডিনারি লো লেভেলের, এবং সে যে কোর্স পড়ায় না। তাহলে এখন আমাদের জুলাই সনদের কি হলো? মানে জুলাই যারা যোদ্ধা তারা কিভাবে এটা থেকে মানে দায় মুক্তির বিষয়টা যেটা জুলাই সনদে উল্লেখ ছিল, আর ধরলাম যে ডক্টর ইউনূসের অনেক ফাঁক ফোকর ছিল, তাদের অনেক চালাক চতুরী ছিল এখানে, কিন্তু মানে জুলাই যারা যোদ্ধা তাদের তো একটা দায় মুক্তির বিষয় ছিল, তো সেটাই কি হলো? হ্যাঁ, এটা খুবই আপনার একটা খুবই ন্যায্য প্রশ্ন। ফার্স্ট অফ অল, হু আর দি জুলাই যোদ্ধা? মাই কোশ্চেন। এর মধ্যে কত পরিমাণ ফেক ঢুকে গেছে তাও আমরা দেখতে চাই। আর এই জুলাই যোদ্ধাদেরকে আপনি যদি তাদেরকে ইনডেমনিটি দিতে চান, হ্যাঁ, 5ই আগস্ট পর্যন্ত একটা আন্দোলন হয়েছে, তাতে অনেক বাড়াবাড়ি হয়েছে, এটা সেটা হয়েছে, দ্যাটস ফাইন, হ্যাঁ, সেই পর্যন্ত আপনি দিতে পারেন। কিন্তু অগস্টের 31 তারিখ পর্যন্ত তাদেরকে আপনি ইনডেমনিটি দেবেন, আফটার দ্যাট অভ্যুত্থানের পরে, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন অফ দ্যাট? এবং এটাই এই চার্টের একটা কন্ট্রাডিক্টরি এলিমেন্ট। আমি আপনাকে বলি, পরবর্তী পর্যায়ে ওরা, আই থিঙ্ক ইটস অ্যামেন্ডমেন্ট 4, অ্যামেন্ডমেন্ট 5th, অ্যামেন্ডমেন্ট 5th ক্লোজে ওরা ওই দিন যেদিন সাইনিং সেরিমনি হয়েছে সেই দিন ওরা ইনডেমনিটিকে অ্যাড করেছে ওখানে, এবং অলসো ফান্ডামেন্টাল হিউম্যান রাইটসকে। দিস আর টু কন্ট্রাডিক্টরি। কেন আমি বলি, 5ই আগস্টের পরে যদি কোনো পুলিশ অফিসারকে মারা হয়, 5ই আগস্টের পর আমি বলছি, কোন পুলিশ অফিসারকে মারা হয়েছে, সেই পুলিশ অফিসারের ছেলে মেয়ে এবং স্ত্রী, তাদের ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, if they want to go to the court, that's their fundamental right. কোন কনস্টিটিউশন ওই মানুষের ফান্ডামেন্টাল রাইটকে নালিফাই করতে পারে না। ওটা মানে যেটা জাতিসংঘের চার্টার এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে হিউম্যান রাইট চার্টারের ভিতরে আছে। আজকে আমার বাবা, ধরুন আমার বাবা নয়, কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, আমার বাবা 5 তারিখ না, যেমন ধরেন 15 তারিখে কিংবা 8 তারিখে, 8ই অগস্টে আমার ফাদার একটা পুলিশ অফিসার ধরুন তাকে মেরে ফেললো 8ই অগস্টে, আমি তার ছেলে, আমার হিউম্যান রাইট টু আস্ক দ্য কোর্ট ফর এ জাজমেন্ট, এটা তো একটা ফান্ডামেন্টাল রাইট। এটাকে কিন্তু কেউ নালিফাই করতে পারে না। এটা কিন্তু অতীতে চেষ্টা করা হয়েছিল, সেটা কিন্তু ধোপে টেকে নাই। আমরা তো জানি ইনডেমনিটির ইতিহাস, সে খন্দকার মোস্তাক থেকে শুরু করে। কাজে পয়েন্ট ইজ যে আপনি যখন একটা না, তাহলে এখানে তো ডক্টর ইউনূস সরকারের দোষ, মানে এখানে তো মানে এখনকার যে সরকার সেই সরকার না, তারপরে যারা জুলাইতে আন্দোলন করেছে তারা তো সত্যিকারে একটা বাংলাদেশের একটা পরিবর্তন ঘটিয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু 5ই আগস্টের পর্যন্ত যা ঘটেছে 5ই আগস্ট পর্যন্ত ইটস ওকে, তাহলে তো তারা বিপদের মুখে থেকে গেল। না না, দুটো ভাগ করতে হবে। 5ই আগস্ট পর্যন্ত কিন্তু তাদেরকে আপনি ইমিউনিটি দিতে পারেন, হ্যাঁ, কিন্তু 5ই আগস্টের পর যখন আপনি দিতে যান তখনই কিন্তু ইট বিকামস এ কন্ট্রাডিক্টরি। এবং এই কারণে এই যে চার্টারটা যে ইনভ্যালিড, আমরা বলি ডিকনস্ট্রাকশন। এটা ওই জাক ডারিডা নামে ফ্রান্সের এক নামজাদা ফিলোসফার, উনি একটা আইডিয়া দিয়েছিলেন, ডিকনস্ট্রাকশন। এটা কিন্তু এই যে 5th ক্লজ করেছে, অ্যামেন্ডেড 5th ক্লজের মধ্যে ঢুকিয়েছে ইনডেমনিটি 31 আগস্ট পর্যন্ত, প্লাস দ্য ফান্ডামেন্টাল রাইটস, দে কন্ট্রাডিক্ট উইচ ইচ আদার। এটা হলো যে জাক ডারিডার আইডিয়া অনুযায়ী ইট কিলস ইটসেলফ, ইট ডিকনস্ট্রাক্টস ইটসেলফ। আমি শুনবো আপনাকে আবারো মোস্তফা স্যার। কাজে এই জন্য আমি বলছি যে এটাও কিন্তু এই যে চার্টারটা যে একটা ইনভ্যালিড চার্টার, এটা যে ইট কিলস ইটসেলফ উইদিন ইটসেলফ, এটা কিন্তু ওই যে এডিশন অফ দ্য 5th ক্লজ অ্যামেন্ডেড যেটাকে ঢুকিয়েছিল বিএনপির অজান্তে এবং অন্যান্য দলের অজান্তে
এবং ফ্রডুলেন্টলি যে সইগুলো নিয়েছে, যেটা দায়িত্ব ছিল ওই যে আলী রিয়াজান কোম্পানি এবং ইউনুস, ওদের দায়িত্ব ছিল এগুলোকে সবাইকে জানিয়ে মিটিং করে তারপরে যাওয়া, কারণ তাদেরকে বিশ্বাস করা হয়েছে, ট্রাস্ট, ওটা ওদের দায়িত্ব, কারণ ওরা বেতন নেয়, ওরা বাংলাদেশ মানে ওদের এই সমস্যার কারণে আজকে জাতীয় একটা সমস্যার মধ্যে দ্যাট ইজ দেয়ার জব। হুম। আপনি যদি আমি বলছি যুক্তরাষ্ট্রে আমরা করি কি, আমরা যখন একটা লয়ারকে দায়িত্ব দেই, ওই লয়ার কিন্তু বিকজ আই গিভ হিম মানি, it is his responsibility to make sure all the paper works which he will bring to me, I will sign, he will be my ombudsman, সে আমার স্বার্থ দেখবে, যে জন্য আমি তাকে পে করছি। এটা কিন্তু অ্যাকাউন্টেন্ট, আপনি যদি কোনো ইংল্যান্ডে কোনো অ্যাকাউন্টেন্টের সঙ্গে আপনি সই করেন যে আপনার ট্যাক্স তৈরি করে দেবে, ওটা কিন্তু তার দায়িত্ব। কিন্তু এইটা যে এই আলী রিয়াজ, এই বেটা যে এটা জানে না, মানে এমনি একটা অজ্ঞ ফালতু লোককে এখান থেকে ধরে নিয়ে গেছে যে কোনোদিন কোনো ডিসার্টেশন সুপারভাইজ করেনি। লজ্জা, লজ্জা।